2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নির্দেশনা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ, লাকসাম, কুমিল্লা। আজকে আমরা পঞ্চম সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্ট নং 4 নিয়ে আলোচনা করব। আজকের অ্যাসাইনমেন্টটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের বাংলাদেশের কৃষি নিয়ে। অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 4। অ্যাসাইনমেন্ট শিরোনাম হচ্ছে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থাদি এবং প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ। এখানে আরো উল্লেখ করা হয়েছে যে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন বিশ্বের অন্যান্য অংশের ন্যায় বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জ। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততা এবং উত্তরাঞ্চলে মরুময়তা বান্ধব উফশী বীজ উদ্ভাবন সহ কৃষির আধুনিকীকরণে পারমাণবিক শক্তি, জৈব প্রযুক্তি এবং আইসিটি ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ। এটি হচ্ছে আজকের আমাদের অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্ট থেকে শিখন ফল বা বিষয়বস্তুগুলো হচ্ছে এরকম যে বাংলাদেশের কৃষিতে পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব চিহ্নিত করে বিদ্যমান সংকট উত্তরণ এবং অভিযোজনের উপায় অনুসন্ধান করতে পারবে। ছাত্রছাত্রীরা বাংলাদেশের কৃষি উন্নয়নে পারমাণবিক শক্তি, বায়োটেকনোলজি পদ্ধতি এবং আইসিটি ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশের কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি, বিশেষ করে উন্নত বীজ উদ্ভাবনের ফলাফল মূল্যায়ন করতে পারবে। কৃষি উন্নয়নে গৃহীত নীতি ও কর্মসূচির প্রতি সমর্থন দানে উদ্বুদ্ধ হবে। নির্দেশনা বা সংকেত বা ধাপ বা পরিধিগুলো হচ্ছে এরকম যে কৃষি ও পরিবেশ, কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থাদি, কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও গুরুত্ব। এখানে মূল্যায়নের যে নির্দেশনা বা রুব্রিক্স যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম যে নির্দেশক হিসেবে আমরা যদি দেখি যে নাম্বার নির্দেশক হচ্ছে কৃষি ও পরিবেশ। এখানে যদি কোনো শিক্ষার্থী উদাহরণ সহ কৃষি ও পরিবেশের সম্পর্ক যথাযথভাবে ব্যাখ্যা করতে পারে তাহলে সেখানে 4 নম্বর পাবে। যদি কোনো শিক্ষার্থী উদাহরণ ছাড়া কৃষি ও পরিবেশের সম্পর্ক যথাযথভাবে ব্যাখ্যা করে তাহলে সে 3 নম্বর পাবে। আর যদি কোনো শিক্ষার্থী কৃষি ও পরিবেশের সম্পর্ক ব্যাখ্যা করে তাহলে সে 2 নম্বর পাবে। কৃষি ও পরিবেশের সম্পর্ক ব্যাখ্যার অস্পষ্টতা থাকলে সেখানে সে 1 নম্বর পাবে। আর নাম্বার নির্দেশক হিসেবে এখানে আছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। যদি কোনো শিক্ষার্থী কৃষিতে জলবায়ু পরিবর্তনের 7 থেকে 8টি প্রভাব প্রত্যাশিত ব্যাখ্যা করে তাহলে সে 4 নম্বর পাবে। আর কৃষিতে জলবায়ু পরিবর্তনের 5 থেকে 6টি প্রভাবের প্রত্যাশিত ব্যাখ্যা করলে সে 3 নম্বর পাবে। আর যদি কোনো শিক্ষার্থী কৃষিতে জলবায়ু পরিবর্তনের 3 থেকে 4টি প্রভাবের প্রত্যাশিত ব্যাখ্যা করে তাহলে সে 2 নম্বর পাবে। আর যদি সে 1 থেকে 2টি প্রভাবের প্রত্যাশিত ব্যাখ্যা করে তাহলে সে 1 নম্বর পাবে। নাম্বার নির্দেশক কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থা। কোনো শিক্ষার্থী যদি কৃষি উন্নয়নে পারমাণবিক কৃষি প্রযুক্তি, জৈব প্রযুক্তি এবং আইসিটি ব্যবহারের গুরুত্ব উদাহরণসহ ব্যাখ্যা করে তাহলে সে 4 নম্বর পায়। আর কোনো শিক্ষার্থী যদি কৃষি উন্নয়নে পারমাণবিক কৃষি প্রযুক্তি, জৈব প্রযুক্তি এবং আইসিটি ব্যবহারের গুরুত্ব উদাহরণ ছাড়া ব্যাখ্যা করে তাহলে সে 3 নম্বর পায়। কোনো শিক্ষার্থী যদি কৃষি উন্নয়নে যে কোনো 2টি বিষয়ের গুরুত্ব ব্যাখ্যা করে তাহলে 2 নম্বর পাবে। কৃষি উন্নয়নে যে কোনো একটি বিষয়ের গুরুত্ব ব্যাখ্যা করলে সে 1 নম্বর পাবে। নম্বর নির্দেশকে আছে কৃষি প্রযুক্তি উন্নয়নের বা উদ্ভাবনের গুরুত্ব। কোন শিক্ষার্থী যদি পরিবেশের সাথে কৃষি প্রযুক্তি উদ্ভাবনের 4টি গুরুত্বের প্রত্যাশিত ব্যাখ্যা করে 4 নম্বর পাবে। পরিবেশের সাথে কৃষি প্রযুক্তি উদ্ভাবনের 3টি গুরুত্বের প্রত্যাশিত ব্যাখ্যা করলে সে 3 নম্বর পাবে। কোন শিক্ষার্থী যদি পরিবেশের সাথে কৃষি প্রযুক্তি উদ্ভাবনের 2টি গুরুত্বের প্রত্যাশিত ব্যাখ্যা করে তাহলে সে 2 নম্বর পাবে। আর কোন শিক্ষার্থী যদি পরিবেশের সাথে কৃষি প্রযুক্তি উদ্ভাবনের 1টি গুরুত্বের প্রত্যাশিত ব্যাখ্যা করে তাহলে সে 1 নম্বর পাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা বরাদ্দকৃত মোট নম্বর হচ্ছে 16। যথাযথ পূর্ণাঙ্গ 80 থেকে 100% সঠিক, অধিকাংশ 70 থেকে 79% সঠিক এবং আংশিক 50 থেকে 69% পর্যন্ত সঠিক। এখানে নম্বরের ব্যক্তিতে আমরা দেখতে পাচ্ছি যদি কোনো শিক্ষার্থী 13 থেকে 16 নম্বরের মধ্যে তার নম্বর থাকে তাহলে সে অতি উত্তম। যদি কোনো শিক্ষার্থীর নম্বর 11 থেকে 12-র মধ্যে থাকে তাহলে সে উত্তম।
8 থেকে 10 থাকলে তাকে আমরা ভালো বলতে পারবো, আর 7-এর কম পেলে তার অগ্রগতি প্রয়োজন বলে আমরা মন্তব্য করতে পারবো। এবার আমরা দেখে নিচ্ছি যে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটি কি। শিরোনামটি হচ্ছে এরকম যে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থাটি এবং প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ। এটা যদি আমরা বিশদভাবে দেখতে চাই তাহলে এটাকে আমরা এভাবে দেখবো যে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন বিশ্বের অন্যান্য অংশের ন্যায় বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জ। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততা এবং উত্তরাঞ্চলে মরুময়তা বান্ধব উফশি বীজ উদ্ভাবন সহ কৃষির আধুনিকীকরণে পারমাণবিক শক্তি, জৈব প্রযুক্তি এবং আইসিটি ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করা যাবে। এবার আমরা যাচ্ছি ক নম্বর নির্দেশনায়। সেখানে দেওয়া ছিল যে কৃষি ও পরিবেশ। কৃষি ও পরিবেশের যদি কোনো শিক্ষার্থী উদাহরণ সহ কৃষি ও পরিবেশের সম্পর্ক যথাযথভাবে ব্যাখ্যা করে তাহলে সে এখানে 4 মার্কস পাবে। তো 4 মার্কসের লক্ষ্যেই ছাত্রছাত্রীরা এই প্রশ্নের যথাযথ উত্তর ব্যাখ্যা করবে বা উত্তর দিবে। এখানে আমরা কৃষি হিসেবে এখানে বলতে পারি যে কৃষি এমন এক ধরনের সৃষ্টি সম্পর্কিত কাজ যা মাটি কর্ষণ, বীজ বপন, উদ্ভিদ পরিচর্যা ইত্যাদি থেকে শুরু করে উৎপাদিত দ্রব্য সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত। ল্যাটিন শব্দ এগার এবং কালট্রা থেকে ইংরেজি প্রতিশব্দ এগ্রিকালচারের উৎপত্তি। এক্ষেত্রে এগার অর্থ ভূমি এবং কালটুরা অর্থ চাষ করা। তাই ভূমি চাষ করে ফসল উৎপাদন করাকে কৃষি বা এগ্রিকালচার বলে। কৃষি হলো পৃথিবীর প্রাচীন ও বৃহত্তম শিল্প। বাংলাদেশের পৃথিবীর অধিকাংশ উন্নয়নশীল দেশেই কৃষি প্রধান পেশা হিসেবে বিবেচনা করা হয়। আর এল কোহেন এর মতে কৃষি হচ্ছে ভূমি চাষাবাদের বিজ্ঞান এবং শিল্প। মূলত খাদ্যশস্য উৎপাদন করাই কৃষি উৎপাদনের মুখ্য উদ্দেশ্য। তাই বলা যায় প্রাকৃতিক পরিবেশের সুযোগ সুবিধা ব্যবহার করে ভূমি থেকে চাষাবাদের মাধ্যমে বিভিন্ন ফসল উৎপাদনের প্রক্রিয়াই হলো কৃষি। আমরা যদি কৃষির কাঠামোর দিকে দেখতে চাই তাহলে আমরা দেখব যে মূলত 4টি উপখাতের উৎপাদনের সমষ্টি হচ্ছে মোট কৃষি উৎপাদন। আমাদের দেশে বা এদের মধ্যে রয়েছে ফসল উৎপাদন, গবাদি পশু, হাঁস মুরগি পালন, বনায়ন ও মৎস্য উপখাত। কৃষি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি। 2018 থেকে 19 অর্থ বছরে জিডিপিতে কৃষি খাতের অবদান ছিল 16.60%। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2019 পৃষ্ঠা নং 16। এছাড়া সার্বিক জিডিপি প্রবৃদ্ধিতে এক্ষেত্রে পরোক্ষ অবদানও রয়েছে। বিশেষ করে বৃহৎ সেবা খাতের মধ্যে পাইকারি, খুচরা বিপণন, হোটেল ও রেস্তোরাঁ এবং পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ খাতের প্রবৃদ্ধিতে এ খাতের অবদান রয়েছে। অন্যদিকে দেশের মোট শ্রমশক্তির 40.6% কৃষিখাতে নিয়োজিত। কৃষিখাতের প্রধান প্রধান রপ্তানি পণ্য যেমন হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, তাছাড়াও সরকার অপ্রচলিত কৃষি পণ্যের রপ্তানি বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। এবার আসা যাক পরিবেশের কথা। প্রকৃতি প্রদত্ত উপাদান সমূহ দ্বারা প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়। পরিবেশ যেসব উপাদান মানুষের সৃষ্টি নয় সেসব উপাদানের সমন্বয়ে গঠিত পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ বলে। প্রাকৃতিক পরিবেশের সংজ্ঞা দিতে গিয়ে প্রফেসর দাশগুপ্ত বলেন, একটি দেশের প্রাকৃতিক পরিবেশের পরিধিভুক্ত হলো এর সীমা, জলবায়ু, উপকূল এলাকা, প্রাকৃতিক বিবরণ এবং প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক পরিবেশের সংজ্ঞা দিতে গিয়ে ম্যাকাইভার ও পেইজ বলেন, পৃথিবীর অভ্যন্তরে যা কিছু বাহ্যিক সম্পদ লক্ষ্য করা যায় তা সবই প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত। যেমন ভূমি ও পানি, পাহাড় ও সমতল ভূমি, আবহাওয়া, মহাকাশজনিত সব শক্তি, মাধ্যাকর্ষণ শক্তি, তেজস্ক্রিয়তা যা মানুষের জীবনে ও পৃথিবীতে প্রভাব বিস্তার করে। আমরা যদি প্রাকৃতিক পরিবেশের একটি ছক আকারে দেখতে চাই তাহলে দেখবো যে প্রাকৃতিক পরিবেশকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, জীব পরিবেশ আর জড় পরিবেশ। জীব পরিবেশকে আবার 3 ভাগে ভাগ করা যায়, প্রাণী, উদ্ভিদ, ক্ষুদ্র বস্তু। আবার উদ্ভিদকে 2টি অংশে ভাগ করা যায়, মানুষ ও অন্য। অপরপক্ষে জড় পরিবেশকে 2 ভাগে ভাগ করা যায়, রাসায়নিক ও শক্তি বিষয়। রাসায়নিককে আবার 2 ভাগে ভাগ করা যায়, জৈবিক ও অজৈবিক।
প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে সব ধরনের প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পদ সহ পৃথিবী পৃষ্ঠ, ভূমি, পানি, পাহাড় পর্বত, খনিজ সম্পদ, গাছপালা, জীবজন্তু, আবহাওয়া, জলবায়ু, মহাজাগতিক শক্তি প্রভৃতি প্রাকৃতিক পরিবেশের অংশ। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ ঠিক একই রূপে প্রকৃতি প্রদত্ত নানাবিধ উপাদানের সমন্বয়ে গঠিত হয়েছে বা গড়ে উঠেছে। জীব ও জড় পরিবেশের বিভিন্ন উপাদান নিয়েই এদেশের পরিবেশ সৃষ্টি। এদেশের প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদান হলো ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, বনভূমি, মৃত্তিকা, খনিজ সম্পদ, পানি সম্পদ ইত্যাদি। কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের খ নম্বর নির্দেশনায় দেওয়া আছে। তো কৃষিতে জলবায়ু পরিবর্তনের 7 থেকে 8টি প্রভাবের প্রত্যাশিত ব্যাখ্যা করতে পারলে কোনো শিক্ষার্থী 4 নম্বর পাবে। তো আমরা যদি কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা দেখব যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যেসব প্রাকৃতিক বিপর্যয় দেখা গেছে তা মূলত জলবায়ু পরিবর্তনের কারণেই দেখা দিচ্ছে। পরিবেশ দূষণের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, যা জলবায়ু পরিবর্তনের জন্য দেয়। নিচে বাংলাদেশের কৃষিতে পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব আলোচনা করা। প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি। মানুষের কৃত্রিম দূষণের কারণে এদেশের পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে। পরিবেশ দূষণের ফলে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন হয়। ফলে বাংলাদেশে প্রায় অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা প্রভৃতি দুর্যোগ লেগে আছে। এর ফলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয়ত, উৎপাদন হ্রাসের সম্ভাবনা। পরিবেশ দূষণ, প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন ইত্যাদি কারণে বাংলাদেশে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়ে উৎপাদন হ্রাস পাচ্ছে। এর ফলে শস্য, প্রাণী, বনজ ও মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতার কারণে মেরু অঞ্চলের হিমবাহের দ্রুত গলনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞদের মতে উষ্ণতা বৃদ্ধির কারণে বঙ্গোপসাগরের পৃষ্ঠের উচ্চতা প্রায় 1 মিটার বৃদ্ধি পাবে। এর ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকা তলিয়ে যাবে। লবণাক্ততার মাত্রা বৃদ্ধি। সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি স্থলভাগে লবণাক্ততার মাত্রা বৃদ্ধির সম্ভাবনা বাড়িয়ে দেয়। ইতিমধ্যে গ্রীষ্মকালে সমুদ্রের লোনা পানি দেশের অভ্যন্তরে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত প্রবেশ করে লবণাক্ততার মাত্রা বৃদ্ধি করছে। ফলে কৃষি উৎপাদনও ব্যাহত হচ্ছে। খাবার পানির সংকট। লবণাক্ততার মাত্রা বৃদ্ধি পাওয়ার উত্তরাঞ্চলে মরুকরণের ফলে খাবার পানির সংকট সৃষ্টি হয়েছে। আবার খরা, অনাবৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের ফলে পানির স্তর নিচে চলে যাওয়ায় খাবার পানির সংকট দেখা দিচ্ছে। জীববৈচিত্র্য ধ্বংসের সম্ভাবনা। পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের ফলে সামগ্রিক ভারসাম্য বিনষ্ট হয়ে উদ্ভিদ ও প্রাণীকুল ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পতিত হয়েছে। অন্যান্য অজানা রোগের প্রকোপ। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, তেজস্ক্রিয়তা, জমিতে কীটনাশক প্রয়োগ ইত্যাদি বহু কারণে মানুষ সহ প্রাণীকুল অজানা রোগে আক্রান্ত হচ্ছে। নদীর প্রবাহ পরিবর্তন। বৈশ্বিক উষ্ণতার কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় পর্বত বা মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে। এর ফলে বাংলাদেশের নদী উপনদীর প্রবাহ পরিবর্তিত হচ্ছে। অনেক নদী নব্যতা হারিয়ে শুকিয়ে যাচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে এদেশে ঋতু বৈচিত্র্য পরিবর্তিত হচ্ছে। এদেশে 6টি ঋতু থেকে এখন 4টি ঋতু হয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের উৎকৃষ্ট উদাহরণ বলা যেতে পারে। গ নম্বর নির্দেশিকায় আমাদের দেওয়া আছে কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থা, অর্থাৎ কৃষি উন্নয়নে পারমাণবিক কৃষি প্রযুক্তি, জৈব প্রযুক্তি এবং আইসিটি ব্যবহারের গুরুত্ব উদাহরণসহ ব্যাখ্যা করতে হবে। আমরা যদি দেখি যে কৃষিতে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এবং IAEA কর্তৃক স্বীকৃত কৃষি ও খাদ্য সামগ্রীতে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে এগুলোর পরিমাণ, গুণ বা রূপের পরিবর্তন ঘটানোর প্রযুক্তি হচ্ছে পারমাণবিক কৃষি প্রযুক্তি। কৃষি, শিল্প, বাণিজ্য, অবকাঠামো ইত্যাদি খাতের মতো কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে পারমাণবিক শক্তির ব্যবহার তাৎপর্যপূর্ণ। পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার মানব সমাজের জন্য কল্যাণকর অনেক কিছু বয়ে আনতে পারে। যেসব কারণে পারমাণবিক কৃষি প্রযুক্তি ব্যবহার করব তা নিচে দেওয়া হয়। পারমাণবিক শক্তির রেডিয়েশন ব্যবহার করে নতুন উন্নত জাতের বীজ উদ্ভাবন করা সম্ভব। কৃষিকাজে ব্যবহৃত ফসফেট সারে তেজস্ক্রিয় ফসফরাস প্রয়োগ করে একটি
গাছ মাটি থেকে কি পরিমাণ ফসফেট গ্রহণ করে তা নির্ণয় করা সম্ভব। কৃষিজাত ও অন্যান্য খাদ্য সংরক্ষণে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। খাদ্যদ্রব্যে তেজস্ক্রিয় বিকিরণ প্রয়োগে ক্ষতিকর পোকামাকড় ও ব্যাকটেরিয়া জাতীয় জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। পারমাণবিক শক্তি দ্বারা উৎপন্ন বিদ্যুৎ সেচ কাজে ব্যবহৃত হলে তা কৃষির ফলন বৃদ্ধিতে সহায়ক। রেডিও আইসোটোপের সাহায্যে উন্নত মানের শস্য বীজ সংরক্ষণ করে, অর্থাৎ এর গুণগত মানের স্থায়িত্ব 1 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা সম্ভব। রেডিও আইসোটোপ ব্যবহার করে কঠিন শিল্প ও বজ্রকে সারে পরিণত করে ফসলের জমিতে ব্যবহার করা সম্ভব। বাংলাদেশে উচ্চ ফলনশীল বিনাশাইল ধান, উন্নত জাতের পাট, অ্যাটম 38 ও ইরাটম 24 এবং উচ্চ প্রোটিনযুক্ত ছোলা ফরিদপুর 1 গামারসির প্রয়োগের মাধ্যমে উৎপন্ন করা হয়েছে। এবার আমাদের কৃষিতে বায়োটেকনোলজি পদ্ধতির ব্যবহার। বায়োটেকনোলজি শব্দের অর্থ হচ্ছে জীবনের প্রযুক্তি বা জৈব প্রযুক্তি। কোন জীবকে মানুষের কল্যাণে প্রয়োগের জন্য যে প্রযুক্তি, তাই হচ্ছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজির ব্যবহারের গুরুত্ব ক্রমান্বয়ে বাড়ছে। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ নানা প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয়। এই অবস্থায় বন্যা, খরা, প্লাবন, ঘূর্ণিঝড় প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত না হয় এমন উপকূল বা প্রতিকূল আবহাওয়া প্রতিরোধী জাতের শস্য উৎপাদনে জৈব প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য। বায়োটেকনোলজির ব্যবহার অতি সম্প্রতি বাংলাদেশে শুরু হয়েছে। অণুজীব বিজ্ঞানীরা মানুষের স্বাস্থ্যসেবা, কৃষি, শিল্প ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য কাজ করে চলেছে। বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ধান, গম, ডাল, আলু, ফলমূল এবং শাকসবজির রোগ প্রতিরোধী উচ্চ ফলনশীল জাতের বীজ উদ্ভাবন করেছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR স্পিরুলিনা ট্যাবলেট উদ্ভাবন করেছে, যা একাধারে ওষুধ এবং স্বাস্থ্যকর খাদ্য বিশেষ। মাছের পোনার কৃত্রিম প্রজননের প্রক্রিয়া উদ্ভাবিত হয়েছে। অল্প কিছু ল্যাবরেটরিতে ধান ও পাটের মতো প্রধান ফসলের জিন প্রতিস্থাপন নিয়ে কাজ চলছে। ভূগর্ভের পানিকে অ্যাসিডমুক্ত করার জন্য বায়োটেকনোলজি ব্যবহার করা হয়েছে। পরমাণু ও বায়োটেকনোলজির সাথে সনাতন প্রযুক্তির সংমিশ্রণ ঘটালে নতুন প্রজাতির শস্য এবং পশু সম্পদের বিকাশ ঘটতে পারে। বাংলাদেশি বিজ্ঞানীদের একদল সম্প্রতি একটি দেশি জাতের পাটের জীবন রহস্য উন্মোচন করেছে। এর ফলে সোনালী আঁশ পাটের উন্নয়নের পথ সুগম হয়। মাকসুদুল আলম, যিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক এবং যুক্তরাষ্ট্রের পেপে ও মালয়েশিয়ার রাবার গাছের জীবন রহস্য আবিষ্কার করেন, বাংলাদেশের দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। বিশেষজ্ঞরা বলেন, এই আবিষ্কার পাটের আঁশের দীর্ঘ ও গুণাগুণ বাড়াতে সাহায্য করবে। এই আবিষ্কারের ফলে যে উন্নত পাট পাওয়া যাবে, সে পাটের রং উজ্জ্বল হবে এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উচ্চ ফলনশীল, লবণাক্ত মাটি ও কীটপতঙ্গ রোধী প্রজাতির পাট পাওয়া যাবে। অতি সম্প্রতি আরেক দল বাংলাদেশি বিজ্ঞানী পাটের জন্য ক্ষতিকর একটি ছত্রাকের জীবনচক্র আবিষ্কার করে, যা তোষা পাটের কমপক্ষে 30% নষ্ট করে। এই আবিষ্কার ক্ষতিকর ছত্রাকের আক্রমণ থেকে পাটকে রক্ষা করতে সাহায্য করে। জীব প্রযুক্তির মাধ্যমে বায়োফুয়েল তৈরি করা যায়। প্রাণী ও উদ্ভিদের দেহের অংশবিশেষ বা অবশিষ্ট অংশ, বজ্র, মলমূত্র, বৃক্ষ ইত্যাদি প্রক্রিয়াজাত করে বায়োফুয়েল তৈরি হয়। এ ধরনের ফুয়েল জ্বালানি তেলের বিকল্প হিসেবে আমদানি ব্যয় হ্রাস করবে এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি পাবে। বাংলাদেশের কৃষিতে আইসিটির ব্যবহার। তথ্য যোগাযোগ প্রযুক্তি বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিকে সংক্ষেপে আইসিটি বলে। বাংলাদেশের কৃষিতে সম্প্রতি আইসিটির ব্যবহার বহুগুণ বেড়ে গেছে। কৃষি গবেষণা, কৃষি তথ্য সংগ্রহ, কৃষি পণ্য বিপণন ও কৃষি উন্নয়নের বিভিন্ন কার্যক্রমে তথ্য প্রযুক্তির ব্যবহার এ খাতকে বর্তমানে আরো গতিশীল করেছে। টেলিফোন, মোবাইল বা সেল ফোন, ফ্যাক্স, ইলেকট্রনিক মেইল বা ইমেল, ইন্টারনেট, স্যাটেলাইট টেলিভিশন, রেডিও ইত্যাদি তথ্য আদান প্রদান তথা যোগাযোগ প্রযুক্তির প্রধান মাধ্যম। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে ঝড়, বন্যা, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, খরা বা অনাবৃষ্টি, অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি ও ভয়াবহতা সম্পর্কে পূর্বাভাস পেতে পারে। ফসলের বিভিন্ন শ্রেণীর বৈশিষ্ট্য, কৃষি উপকরণ, নতুন প্রজাতির শস্য উদ্ভাবনের সব তথ্য উপাত্ত সংরক্ষণ এবং প্রয়োজনে তথ্য কৃষকদের আদান প্রদান করা যেতে পারে। বিভিন্ন ধরনের মাটির গুণাগুণ, কোন অঞ্চলে কোন ফসল ভালো হতে পারে, বিভিন্ন ফসলে বিভিন্ন রোগ বালাই ইত্যাদির প্রতিকার সম্পর্কে জানতে সাহায্য করে। কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন উপায়, সার, কীটনাশক, সেচ যন্ত্র, ট্রাক্টর, হারভেস্টার, উন্নত বীজ, চারা সম্পর্কে এবং এদের প্রয়োগ বিধি, প্রাপ্যতা, সুবিধা অসুবিধা সম্পর্কে জ্ঞান অর্জন সম্ভব হয়। কৃষি বিবরণ বিষয়ক বিভিন্ন তথ্য আদান প্রদান সহজ হয়েছে। বলা যেতে পারে, অতি সম্প্রতি বাংলাদেশের কৃষি যে অসাধারণ উন্নতি ঘটছে, তার মূলে রয়েছে কৃষিক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার।
আইসিটি ব্যবহারের ফলে কৃষক ও কৃষির সাথে জড়িত প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষেই কৃষি বিষয়ক সব তথ্য জানা সহজ হয়েছে। ফলে শস্যের চাষ, কৃষি জমিতে সারের প্রয়োগ, কীটনাশক ব্যবহার, উন্নত যুগোপযোগী প্রযুক্তি ব্যবহার, শস্য সংগ্রহ, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, গুদামজাতকরণ, বাজারজাতকরণ, পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, পণ্যের গুণাগুণ মান বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রেই প্রতিটি ক্ষেত্রে আইসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আমাদের ঘ নম্বর নির্দেশিকায় বা নির্দেশনায় বলা হয়েছে কৃষি প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব। পরিবেশের সাথে কৃষি প্রযুক্তি উদ্ভাবনের 4টি গুরুত্বের প্রত্যাশিত ব্যাখ্যা করতে বলা হয়েছে। বাংলাদেশের মতো জনবহুল দেশের কৃষিতে তথ্য খাদ্য উৎপাদনে উৎস প্রযুক্তির বিরাট ভূমিকা রয়েছে। 1960 এর দশকে উপসি প্রযুক্তি আবিষ্কার এবং 1970 দশকে এর প্রয়োগ শুরু হওয়ার পূর্বে এদেশে মোটামুটি সনাতন পদ্ধতি চাষাবাদ করা হতো। কিন্তু উপসি প্রযুক্তির বীজ ব্যবহারের ফলে ফসল উৎপাদন, নিয়োগ ইত্যাদিতে আমূল পরিবর্তন হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি। উপসি প্রযুক্তিতে উপসি বীজ, রাসায়নিক সার ও পানি সেচের মাধ্যমে উৎপাদন করা হয়। 1947 সালের প্রথম উপসি প্রযুক্তির মাধ্যমে 8 জাতের ধানের চাষ করা হয়। বর্তমানে গম, পাট, ভুট্টা, গোল আলু, ডাল, তৈলবীজ, তুলা, শাকসবজি সর্বক্ষেত্রেই উন্নত প্রযুক্তি ব্যবহৃত হলেও উন্নত প্রযুক্তির সাফল্য ধানের ক্ষেত্রেই বেশি। 80 দশকে উচ্চ ফলনশীল বোরো ধানের উৎপাদন বার্ষিক প্রায় 13% পর্যন্ত জানা গেছে। দেশি জাতের গমের পরিবর্তে উন্নত জাতের গমের চাষাবাদ শুরু হয়েছে। নতুন প্রযুক্তির মাধ্যমে সেচ সুবিধা সম্প্রসারণের ফলে এমনকি শীতের মৌসুমেও ভুট্টা, গম, বোরো ধান, ডাল, আলু, তৈলবীজ, শাকসবজি ইত্যাদি উৎপাদন করা সম্ভব হয়েছে। উপসি প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশে একই চাষের জমিতে পূর্বের তুলনায় প্রায় দ্বিগুণ উৎপাদন করা সম্ভব হয়েছে। নিয়োগ বৃদ্ধি। উচ্চ ফলনশীল বীজ উপযুক্তি কৃষিক্ষেত্রে নিয়োগের ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখছে। আগে জমিতে নির্দিষ্ট ঋতুতে ফসলের আবাদ হতো। উপসি প্রযুক্তির ফলে সেচের পানি ও রাসায়নিক সারের প্রাপ্যতা থাকায় সারা বছরই জমিতে চাষাবাদ করা সম্ভব হচ্ছে। জমিতে একটি ফসল ওঠার পরই অপর একটি ফসলের চাষ শুরু পদ্ধতিতে অবিরাম চাষ পদ্ধতি বলা হয়ে থাকে। এই পদ্ধতিতে জমিতে সর্বদাই সেচের ব্যবস্থা রাখতে হয়। সেচ করা জমিতে সর্বদাই অধিক শ্রম ব্যবহার করা লাগে। এক হিসেবে দেখা গেছে সেচ করা জমিতে প্রতি একর 40 জন লোক প্রয়োজন হয়, অন্যদিকে সেচবিহীন জমিতে প্রতি একরে লোক প্রয়োজন 50 জন। তাই বলা যায় পদ্ধতি নিয়োগ বৃদ্ধিতে সহায়ক। আয় বৃদ্ধি। উচ্চ ফলনশীল প্রযুক্তি বীজের মাধ্যমে নিয়োগ, কর্মসংস্থান বাড়ে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়, উৎপাদন নিঃসন্দেহে বাড়ে, ফলে কৃষকদের আয়ও বৃদ্ধি পায়। এক্ষেত্রে এটা সত্য যে উন্নত বীজ, উন্নত সার, সেচ যন্ত্র, প্রাতিষ্ঠানিক ঋণ প্রভৃতি ক্ষেত্রে যেহেতু ধনী কৃষকদের সুবিধা বেশি, HYV টেকনোলজি ব্যবহারজনিত আয়ের বৃদ্ধিও তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি। বড় খামারগুলি এক্ষেত্রে ছোট খামারের তুলনায় বেশি সুবিধা পায়। তো সার্বিকভাবে কৃষিখাতের আয়ের প্রবৃদ্ধি ঘটছে। উন্নত বীজ। কৃষিখাতের উন্নতিতে উন্নত বীজের ব্যবহার, বিশেষ গবেষণার মাধ্যমে যে উন্নত বীজ গ্রহণ করা হয় তার গুরুত্ব অপরিসীম। উন্নত দেশের উদ্ভাবিত উন্নত কৃষি যন্ত্রপাতি, উন্নত বীজ, সার, কীটনাশক, ওষুধ, সেচ যন্ত্রপাতি সুবিধা অনুন্নত দেশসমূহ গ্রহণ করতে পেরেছে। এর ফলে প্রকৃতির উপর নির্ভরশীলতা যেমন কমেছে, একইভাবে কৃষি উৎপাদনও পেয়েছে অনেক গুণ। বিশ্বের জনসংখ্যা ক্রমবর্ধমান। এটা প্রমাণিত হয় যে 700 কোটি জনসংখ্যা এই পৃথিবীতে সবার খাদ্য নিশ্চয়তা বা নিরাপত্তা নিশ্চিত করতে হলে উন্নত কৃষি প্রযুক্তি, উন্নত বীজ ইত্যাদি অপরিহার্য। 1960 সালে সবুজ বিপ্লবের পর ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট সর্বপ্রথম রাসায়নিক সার, পানি সেচ এবং উন্নত যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির কৌশল গ্রহণ করে। একে উচ্চ ফলনশীল উপসি উপসি প্রযুক্তি বা হাই ইয়েল ভ্যারাইটি টেকনোলজি, HYV টেকনোলজি বলা হয়। উপসি প্রযুক্তিতে সার, সেচ, বীজ প্রযুক্তিও বলা হয়। আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠানের গবেষণায় উচ্চ ফলনশীল EE8, EE10, EE5 প্রভৃতি উচ্চ ফলনশীল জাতের আবিষ্কারের প্রচেষ্টা চলে। পরে ধানের সাথে সাথে অন্যান্য ফসল যেমন পাট, গম প্রভৃতি উপসি ধান আবিষ্কারের প্রচেষ্টা চলে। 1970 সালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে সেখান থেকে বাংলাদেশের আবহাওয়া পরিবেশ উপযোগী প্রতিকূল আবহাওয়ায় সহনশীল উচ্চ ফলনশীল ধান উদ্ভাবনের জন্য ব্যাপক গবেষণা শুরু হয়।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই পর্যন্ত 20টির বেশি উফশী ধান বীজ উদ্ভাবন করেছে, যা ধান তথা HYV খাদ্যশস্যের বাম্পার ফলন ধরাতে সাহায্য করছে। কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট BRRI, কৃষি সম্প্রসারণ দপ্তর DAE এবং কতিপয় বেসরকারি সংস্থা ব্র্যাক, প্রশিক্ষা, আশা কৃষি বীজ উদ্ভাবনে ও উন্নয়নে কাজ করে যাচ্ছে। 1960 সালে সবুজ বিপ্লবের পরে দেশে উপরিউক্ত সংস্থাগুলোর প্রচেষ্টায় বিভিন্ন ধরনের বীজের উদ্ভাবন করা সম্ভব হয়েছে। এভাবে কৃষি প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব আমাদের কৃষি খাতে রয়েছে। আজকে আমরা এই পর্যন্তই আলোচনা রাখবো। পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা যাব। সকলকে আমার সাথে থাকার জন্য